লোকমুখে শুনে এসেছি বাড়ির ছোটরা নাকি সবার চোখের মনে হয়। ছোট সন্তান মানেই আদর অন্যরকম। ছোটদের জীবনে সুখের শেষ নেই, কিন্তু আমার ক্ষেত্রে না, কথাটা ভিন্ন ছিল। উল্টো ছিল কথাটা। আমি ছোট ছিলাম বলেই সকলের চোখে অবহেলার পাত্রী ছিলাম। বোনেরা সব সময় আমার দায়িত্বটা এতটাই এড়াতে চেষ্টা করেছে, আমার মনে হতো ওরা হয়তো আমায় ঘৃণা করে। ঘৃণা করবার যথেষ্ট কারণ অবশ্য খুঁজে পেতাম না আমি। বাবা মায়ের শেষ বয়সের সন্তান আমি। এটা কি ঘৃণা করবার মতো কোনো বিষয়? কি জানি। করে আঙুলে গুনে আমরা 4 বোন। সন্তান নেবার পরিকল্পনা করেছে থেকে আমার মায়ের বাসনা ছিল একটা পুত্রের জন্ম হোক তার উদর থেকে। পুত্র সন্তানের জননী হবার সৌভাগ্য লাভ করুক একবার। কিন্তু সৃষ্টিকর্তা তার ইচ্ছেটা অপূর্ণ রাখলেন। পুত্র বাসনায় পরপর 3 কন্যার জন্ম দিয়ে ফেললেন আমার মা। চরম হতাশ তাকে সামলে নিল বাবা। বললেন, আল্লাহ চাই নাই, হয় নাই, দুঃখ কইরো না। মেয়েরা আমাদের জীবনে সৌভাগ্য বয়ে আনবে। সৌভাগ্য বয়ে এনেছিল কিনা জানি না, তবে আমার বোনেরা বাবা মাকে ভীষণ ভালোবাসতো। তাদের বাধ্যগত সন্তান ছিল 3জনই। এত ভালো সন্তান পেয়েও মায়ের পুত্র আকাঙ্ক্ষা কমলো না। এক পুত্রের আশায় ডক্টর কবিরাজ দেখাতে দেখাতে চুলে পাক ধরিয়ে ফেললো। মানত টানত করে শরীরে ঝুঁকি নিয়ে আবারও সন্তান জন্ম দিল। কিন্তু তার ইচ্ছে পূরণ হলো কই? সেই কন্যাই তো জন্ম নিল। এবার এমন হলো যে বাকি 3 বোনের চাইতে রূপ লাবণ্য, নারী সুলভ জড়তা, সংকোচ, লজ্জা সবটাই বেশি বেশি পেলাম আমি। আমার এত রূপ লাবণ্য দেখে বাবা নাম দিল নীরদ, মানে মেঘ। আমাকে দেখলে নাকি নীল আকাশের বুকে একরাশ পবিত্রতা মাখানো সাদা মেঘগুলোর মতো মনে হয়, তাই নীরদ। এই জীবনে আমাকে ভালোবাসবার, আমাকে নিয়ে চিন্তা করবার একজনই ছিল, বাবা, যার সান্নিধ্য আমি বেশি দিন পাইনি। বয়স যখন 7, তখনই হার্ট অ্যাটাকে মারা যায় বাবা। অবশ্য বাবার মৃত্যুর জন্য সকলে আমাকেই দায়ী করে, কিন্তু আমি বুঝতে পারি না নিজ সন্তান কিভাবে তার বাবার মৃত্যুর কারণ হতে পারে। এ নিয়ে আমার বোনদের যুক্তি ছিল ইন্টারেস্টিং। আমার জন্মের পর যখন মা দেখলো এই সন্তানও মেয়ে, তখন নাকি তার সংসারের উপর থেকে মন উঠে গেল। সুখী একটা সংসারে বিষাদের ছায়া নেমে এলো। বরাবর মাত্র বিয়ে হয়েছে, নতুন শ্বশুর বাড়িতে মায়ের এই বয়সে সন্তান জন্মদানের কথা লজ্জায় বলতে পারে না। দুলাভাই প্রবাসী, তাই বুদ্ধি করে আপার লজ্জার হাত থেকে বাঁচার উপায় হিসেবে বাবার বাড়ির পরিবারের সাথে চিরদিনের জন্য সকল সম্পর্ক ছিন্ন করে বরের সাথে পাড়ি জমালো বিদেশ। আপার যাওয়ার পর মা আরো ভেঙে পড়লো, ডিপ্রেশনে ভুগতে শুরু করলো। একদিন জমিতে দেয়া কীটনাশক খেয়ে আত্মহত্যা করে ফেললো। প্রথমে আপার প্রস্থান, তারপর মায়ের মৃত্যু। বোনেরা এত শোক সইতে পারলো না। মায়ের পর বড় আপা ছিল তাদের দ্বিতীয় মা। তাকেও আজীবনের জন্য হারিয়ে মেজো আপার সমস্ত রাগ এসে পড়লো আমার উপর। জন্ম থেকেই আমি তার কাছে অছুত ছিলাম। এই যে এতগুলো বছর হয়ে গেল, ভুল করে একদিন ফিরেও তাকায় না আমার দিকে। বেঁচে আছি নাকি মরে গেছি সেই খবরও সে জানে না। তবে সেজো আপা বোধ হয় আমায় ততটা ঘৃণা করতো না, কারণ যদি ঘৃণাই করতো তাহলে আজকের আমি কখনোই হয়ে উঠতে পারতাম না। বাবার মৃত্যুর পর আমার দ্বিতীয় জীবন দানকারী মানুষটা সেজো আপাই তো ছিল। আমার প্রতি তার মমতা হয়তো বা শুরু থেকে ছিল, কিন্তু মেজো আপার জন্য তা দেখাতে পারেনি কখনো। তবে সেজো আপার সান্নিধ্য একটুখানি পেয়েছিলাম আমি। মায়ের মৃত্যুর ঠিক 2.5 বছর পর যখন প্রেমের সম্পর্কে জড়িয়ে মেজো আপা বিয়ে করে নিল। তার শ্বশুরবাড়ি চলে যাওয়ার পর বাসায় বাবা, আমি আর সেজো আপা। বাবা তো সারাদিন ব্যবসা দেখাশোনা করে, আমাকে ওই সময়টা সেজো আপাই দেখাশোনা করে রাখতো। কোলে নিত না, কিংবা কখনো খাওয়া গোসল করিয়ে দেয়নি, তবে চোখে চোখে রাখতো। কি করছি না করছি খোঁজ নিত। অতটুকু বাচ্চা আমি সেই বয়স থেকেই নিজের হাতে খাওয়া শিখেছি। যাই হোক, এভাবেই চলছিল আমাদের জীবন। আমার বয়স নাকি যখন 5, তখন মেজো আপার বাসায় ঘন ঘন যাতায়াতের দরুন সেজো আপার সম্পর্ক হয়ে যায় মেজো দুলাভাইয়ের কোটিপতি এক বন্ধুর সাথে। আপা সোজাসুজি বাবাকে জানায় সেই কথা। বাবা ছেলে পরিবার দেখে আর না করতে পারে না, বিয়ে হয়ে যায় তার। তারপর বাড়িতে আমরা বাপ মেয়ে একা। বাবার দায়িত্ব বেড়ে যায়, চাকরি সামলে গৃহস্থালী আর সামলাতে পারতো না। লোকে দ্বিতীয় বিয়ের পরামর্শ দিলেও তা গ্রাহ্য করেনি। মাকে ভীষণ ভালোবাসতো কিনা। অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয় গ্রাম থেকে তার এক দূর সম্পর্কে বিধবা বোনকে নিয়ে আসবে বাড়িতে। বিধবা সে বোন একাই থাকে ওখানে, দুবেলা খাবারও পায় না ঠিক মতো। তার চেয়ে বরং এখানে থাকুক, আমায় দেখেও রাখবে, নিজের খাওয়া পড়ার কষ্টটাও লাঘব হবে। আপাদের সাথে আর পরামর্শ করার প্রয়োজন মনে করলো না বাবা। তারা এমনিতেও আমাদের সাথে তেমন একটা যোগাযোগ রাখেনি বলে আর কি হবে। শেষে নিয়ে এলো ওই ফুপুকে গ্রাম থেকে, যার কেউ থাকে না, রক্তের সম্পর্কের থেকে অবহেলা অনাদর জোটে। তার জন্য বোধ হয় সৃষ্টিকর্তা রক্তের সম্পর্কের থেকে বড় কাউকে রাখেন।
আমার জন্য রেখেছিলেন ওই ফুপুকে। তার আগমনের পর আমি যেন একটু একটু করে প্রাণ পাচ্ছিলাম। খাওয়ার কষ্ট নেই, আদরের অভাব নেই, বাবাও চিন্তা থেকে রেহাই পেয়েছিল। বছর দুই ভালোই কাটলো আমাদের। তবে আমার জীবনে সব ভালো হবে কেন? অভাগ্য নিয়ে যে জন্ম আমার, হারিয়ে ফেললাম বাবাকে। ব্যবসায় লস হয়েছিল, সইতে পারেনি বাবা। এক রাতে হার্ট অ্যাটাক করে। বাবার মৃত্যুর পর বাড়ি সহ সকল স্থাবর অস্থাবর সম্পত্তি ব্যাংক হস্তান্তর করে নিল। আমি আর ফুপু পথে। ফুপু একবার ভাবলেন গ্রামে চলে যাবেন আমায় নিয়ে। ও পথে পাড়িও জমিয়েছিলেন, কিন্তু অন্তিম মুহূর্তে আমাদের আটকে দিল আমার দ্বিতীয় জীবন দানকারী মানুষটা, অর্থাৎ সেজ আপা। এরপরই যেন আমি আমার জীবনের একটা অন্যতম সত্যি আবিষ্কার করলাম। আমার যে ধারণা ছিল কেউই আমায় ভালোবাসে না, কেয়ার করবার মতো কেউ নেই আমার, এই কথাটা মিথ্যে। এই তো পেয়েছি আমার পাশে মা রূপ, মা স্বরূপ সেজ বোনকে, যে আমার অনেক কেয়ার করে, আমায় প্রচণ্ড ভালোবাসে। সেদিন আপা আমাদের শহরে দুরুমের একটা ফ্ল্যাট থাকার ব্যবস্থা করে দেয়। তারপর থেকে ক্লাস 9 পর্যন্ত আমাদের সমস্ত খরচ ওই চালালো। বুঝতে শিখেছি থেকে ফুপু আমাকে লড়াই করার কথা বলতেন, নিজে কিছু করার কথা বলতেন, কিন্তু আমার লজ্জা, ভয়, জড়তা এসব কাটিয়ে কিছু করতেই পারতাম না। বই পোকা ছিলাম, তাই রেজাল্টগুলো বরাবরই ভালো হতো। রেজাল্ট ভালো হতো বলে স্যারদের সুনজরে ছিলাম। লেখাপড়ায় কষ্ট হয়নি, ভাঙা তরিতে দুলতে দুলতে ওই 9 পর্যন্ত ঠিকঠাক এগোতে পারলাম। কিন্তু তারপর আবার বিপর্যয় নেমে এলো আমার জীবনে। এক সকালে ফুপু মারা গেলেন। কোনো রোগবালাই নেই, খুব স্বাভাবিক একটা মৃত্যু। কিন্তু তার স্বাভাবিক মৃত্যু যে আমার কাছে অপ্রত্যাশিত ছিল। আমি হয়ে গেলাম সম্পূর্ণ একা। ভাবতে লাগলাম কোথায় যাব, কি করব আমি, কি হবে আমার। আমার ভাবনার তল খুঁজে পাওয়ার পূর্বেই আল্লাহ তার দয়া দেখালেন। সেজ আপা ফুপুর মৃত্যুর সংবাদ শুনে ছুটতে ছুটতে চলে এলো। ফুপুকে কবরস্থ করার পর ওই পথে আমায় নিয়ে গেল তার শ্বশুর বাড়ি। রাজা আর রাজপ্রাসাদ সম্পর্কে সবসময় বইতে পড়েছি, কখনো সামনাসামনি দেখা হয়নি। দেখতে যে পাবো তাও ভাবিনি। সেই দেখা ভাগ্যে জুটে গেল 16 বছর বয়সে। আপার শ্বশুরবাড়ি রাজপ্রাসাদের থেকে কম নয়। অসংখ্য লাইটিং, কি দামি দামি আসবাবপত্র, এক একটা ঘর কত বড় বড়। ওই বাড়িতে গিয়ে মনে হচ্ছিল ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নের জগতে আটকা পড়েছি। খুব দ্রুতই আমার ঘুম ভাঙবে আর দরফর করে বসে দেখব ওই দুধ কামরার ফ্ল্যাটেই আছি আমি, বিষাদে পরিপূর্ণ জীবন নিয়ে। আপার শ্বশুরবাড়ি ভরা মানুষ, শ্বশুর শাশুড়ি ভাসুর যা দেবর ননদ সবাইকে নিয়ে যৌথ পরিবার। আপার শাশুড়ি এবং যা ছাড়া এই বাড়িতে কেউ আমায় ঠিক মেনে নিতে পারলো না। আমায় দেখলেই কেমন নাক কোচকাতো, তার ছেলে হাসতো। লোকের উপহাস বোঝার বয়স আমার হয়েছিল এবং যথেষ্ট আত্মসম্মানীয় আমি, তাই তাদের তিরস্কার খুব কষ্ট দিতে লাগলো আমায়। আপাকে বললাম, আমাকে রেখে আসো ওই ফ্ল্যাটে, এখানে আমার দম বন্ধ হয়ে আসে, এত তিরস্কার আমি নিতে পারি না। আপা আমার কথা শুনে চোখ রাঙায়, বলে, একা একটা মেয়ে ওখানে থাকবে, তারপর কিছু হয়ে গেলে দোষ আমার। আমি বললাম, এখানে থাকা আরো ভয়ানক, এটা তো তোমার শ্বশুরবাড়ি, এখানে থাকা আরো কঠিন। আপা কি যেন চিন্তা করে উত্তর দেয়, এসএসসি এখানে থেকেই দে, তারপর কলেজ উঠলে হোস্টেলে পাঠিয়ে দেবো। ওর সিদ্ধান্ত আমার পছন্দ হলো। কষ্ট হলেও থেকে গেলাম ওখানে। কিন্তু এইচএসসি পরীক্ষা কমপ্লিট হলেও আপা আর আমায় ছাড়লো না। বলল, কলেজ জীবন আর কদিনে, এই কটা দিন না হয় থাক এখানেই, এইচএসসি শেষে ভার্সিটিতে চান্স নিয়ে না হয় যাবি। তাছাড়াও বাবু ছোট, ওকে সামলে সংসার দেখা কষ্ট হয় আমার, তুই থাকলে একটু সাহায্যও হলো। বিরোধ করতে চেয়েছিলাম, কিন্তু যে আমাকে অসহায় মুহূর্তে আগলে নিয়েছে তার বিরোধ করব আমি? মনটা সায় দেয়নি। তবে নিজের সীমা সম্পর্কে খুব ভালোভাবেই অবগত ছিলাম আমি। সারাটা সময় বইয়ে মুখ গুজে দরজা আটকে পড়ে থাকতাম। কেউ ডাকলে তখন বের হতাম, এটা ছাড়া নয়। বছরে আমি নিয়মতান্ত্রিক জীবন হয়ে গেল আমার, কিন্তু নিয়মের ব্যাঘাত ঘটলো একদম হুট করে একজনের আগমনে। এইচএসসি তখন দরজায় করা নাড়ছে। দিন দুনিয়া ভুলে পড়াতেই ডুবে আছি। এমন মুহূর্তে আবার একমাত্র ননদের বিয়ে পাকা হলো। বাড়ির একটাই মেয়ে, তার বিয়ে কি যেন কোনো উপায় হবে নাকি? লেগে গেল বিরাট আয়োজন। একটা বিয়ে উপলক্ষে এত বড় কোনো অনুষ্ঠানের আয়োজন হতে পারে তা আমি বিস্ময় নিয়ে দেখছিলাম। যদিও বা খুব সাধারণ উৎসবগুলো এরা অনেক বড় আয়োজন করে পালন করে দেখতাম, তবে বিয়ের আয়োজন আরো বেশি অবাক করার মতো ছিল। আমায় অবাক হতে দেখে আপা বলল, এই তো কিছুই নয়, বাড়ির বাকি সদস্যরা আসুক, তখন দেখিস আরো কত আয়োজন। বাকি সদস্য বলতে আপার দেবর আর ভাসুর দুজনেই থাকে দেশের বাইরে। একজন বিজনেস পারপাসে আর অন্যজন লেখাপড়ার উদ্দেশ্যে। যদিও বা আপার ভাসুর সুযোগ পেলে আসতেন দেশে, কিন্তু ওর দেবর কখনোই আসেনি। না আসার কারণ আমি জানতাম না, কখনো আগ্রহও জন্মায়নি। আপা যখন ছবিতে দেখিয়েছিলেন ওকে তখনও না, কিন্তু একমাত্র বোনের বিয়ে ঠিক হবার পরও জানালো আসছে দেশে।
ওর আসার খবর শুনে বাড়িতে অন্যরকম একটা প্রিপারেশন শুরু হয়ে গেল। সবাইকে অ্যালার্ট করা হলো, এটা করা যাবে না, ওটা করা যাবে না। আপা আমায় কড়াভাবে বলে রাখলো। ইন্তিশারের সামনে একদম বলবি না, একদম না। আমি কোনো উচ্চবাচ্য করলাম না এবং আপার কথাটা মাথায় গেঁথে নিলাম খুব ভালোভাবে। কোনোভাবে ওর দেবর ইন্তিশারের সামনে আমি পড়বো না, মানে পড়া যাবে না, যাবে না মানে যাবেই না একদম। যথারীতি সময় চলে এলো ইন্তিশার চলে আসার। সে চলেও এলো। তার আগমনের পর পুরো 2 দিন আমি একদমই ঘর থেকে বেরোলাম না। আমার খাবার দাবার সহ যাবতীয় যা লাগে আপা কাজের মেয়ের হাতে ঘরে পাঠিয়ে দিত আমার জন্য। আপার বাচ্চাটাও চাচাকে পেয়ে আমায় ভুলে গেল। ওই ব্যাপারটা খানিক কষ্ট পেয়েছিলাম বটে, তা চোখের পলকে আবার ভুলেও গেলাম। এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, কিন্তু বিপত্তি বাঁধলো 2 দিন পর এক রাতে। রাত জাগা শুরু যেদিন থেকে সেদিন থেকেই পড়ার ফাঁকে এটা ওটা খাওয়ার অভ্যেস হয়ে গিয়েছিল আমার। আপার দেয়া হাত খরচের টাকা জমিয়ে খাবারের কন্টেইনার কিনতাম। সেদিন আমার খাবার শেষ হয়ে গিয়েছিল, ক্ষুধা কিছুতেই পড়তে পারছিলাম না। বাধ্য হয়ে সিদ্ধান্ত নিলাম পানি খেয়ে পেট ভরবো। বোতল ভরে পানি নেওয়ার উদ্দেশ্যে বেরোলাম ঘর ছেড়ে। রাত তখন কয়টা হবে, 2:30 কি 3টা। পুরো বাড়ি তখন নিস্তব্ধ। ড্রয়িং ডাইনিং ওভার লাইটই নেভানো আছে। আমিও আর জ্বালালাম না। ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আশেপাশে তাকাতে তাকাতে যাচ্ছিলাম ডাইনিং এর দিকে। ড্রয়িংও ক্রস করেছি। ওই মুহূর্তেই হঠাৎ দোতলা সিঁড়ি থেকে কেউ একজন আচমকে চেঁচিয়ে উঠল। এই কে কে ওখানে? এত রাতে এইভাবে পুরুষালী কণ্ঠ স্বভাবতই আমার চমকে দিল। চমকে হাত থেকে বোতল আর ফোন ফেলে দিলাম আমি। আমতা আমতা করে কিছু একটা বলতে যাব, তার পূর্বেই ওপাশের ব্যক্তি চোর চোর বলে চেঁচাতে চেঁচাতে নেমে আসতে লাগলো। ঘটনাটা এত দ্রুত হয়ে গেল যে আমি মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণের সুযোগ পেলাম না। সে ছুটে এসে জাপটে ধরলো আমায়, আর তার স্বরে চেঁচিয়ে গেল চোর চোর বলে। আর এমন বিরাশি চিৎকারে পুরো বাড়ির লোক জেগে গেল নিমেষেই। একে একে প্রত্যেকটা ঘরের লাইট জ্বলে উঠলো এবং তড়িঘড়ি করে বেরিয়ে এলো সবাই। সবার প্রথমে সেজো আপাই ছুটে এসে লাইটটা জ্বালালো ড্রয়িং রুমের। নিমেষেই অন্ধকার গায়েব হয়ে গেল পুরো বাড়ির। লাইটের আলোর সাথে দৃশ্যমান হলো আমার চেহারা। লজ্জায় এতটুকু হয়ে গিয়েছিলাম আমি। চোখ ছিল মেঝের দিকে নিবদ্ধ। আপা কিছু বলবে তার পূর্বেই ওর শাশুড়ি অবাক হয়ে শুধালো। চোর কে? কোথায় চোর? ও ও তো দেখেছেন খালাম্মা, দেশ কত উন্নত হয়ে গেছে। মেয়েরা আজকাল চুরি করতে শুরু করেছে। ওনাকে কথা শেষ করতে না দিয়ে আমার পেছন থেকে পুরুষালী কণ্ঠটা কথা বলে উঠল। তার কথা শুনে উপস্থিত সকলের চোখ ছোট ছোট হয়ে গেল। আপা ছুটে এসে আমায় ছাড়িয়ে নিতে নিতে বলল, তোমার ভুল হচ্ছে ভাই, এ চোর নয়, এ তো আমার বোন নীরদ। হ্যাঁ, আমি তো তাই বলছিলাম। এ তো আমাদের মেজ বৌমার বোন নীরদ। মেজ ভাবির বোন? ছেলেটা যেন ভারী অবাক হলো। মুখ তুলে না তাকিয়েও বুঝতে পারলাম তার জিভায় কামড় পড়েছে। তড়িচ্ছে লজ্জিত ভঙ্গিতে বলল, আই এম সো সরি। এত রাতে এমন নিঃশব্দে এপাশ ওপাশ তাকাতে তাকাতে আসছিল, তাই ভেবেছি ইস অনেক বড় ভুল হয়ে গেছে। তা না হয় ঠিক আছে, কিন্তু এই মেয়ে এত রাতে কি করছে এখানে? বেশ বিরক্তি মাখানো গলায় প্রশ্নটা ছুড়ে দিল আপার ননদ। আপারও একই প্রশ্ন এবার আমায়। কি রে বল, কি করছিলি এত রাতে এখানে? আমি কোনো রকমে কাঁপতে কাঁপতে জবাব দিলাম, পানি নিতে এসেছিলাম। আসলে পানি শেষ হয়ে গিয়েছিল, তো ওই দেখো বোতল। আঙুল দিয়ে পড়ে থাকা ফোন আর বোতলটা দেখিয়ে দিলাম আমি। আপা ওগুলো তুলে নিতে নিতে ধমকের সুরে বলল, পানি শেষ হয়ে গেছে এটা আমার সন্ধে রাতে বলবি না? আমি নিয়ে গিয়ে রেখে দিতাম। তুমি ব্যস্ত ছিলে, বলার সুযোগ পাইনি। মিনমিন করে উত্তর দিলাম আমি। আপার কানে সে কথা পৌঁছলো কিনা জানি না। মাওইমা মানে আপার শাশুড়ি স্নেহমাখা কণ্ঠে বললেন, হয়েছে তো। বাচ্চা মেয়েটাকে ধমকানোর কি আছে? বলতো আমাদেরই। ওর কখন কি লাগে একটু খোঁজ নিতে পারি না। বেচারি রাত জেগে পড়াশোনা করে। এই সময় ভালো খাবার দাবার যত্ন আতে তো ওর প্রাপ্য। না হলে ব্রেন খুলবে কিভাবে? মেজ বৌমা, তুমি কাল থেকেই ওকে সময় দেবে। কখন কি লাগে খেয়াল রাখবে, মনে থাকবে? মাওইমার কথা শুনে তড়িৎ আমার চোখে পানি চলে এলো। এমন স্নেহমাখা গলায় কেউ আমার যত্নের কথা বলে না। বাবার পর এই প্রথম আপা ওনার কথা সম্মতি দিয়ে সকলের কাছে আমার হয়ে ক্ষমা টমা চেয়ে আমায় নিয়ে ঘরের দিকে যেতে উদ্যত হলো। সেই মুহূর্তে পুনরায় দোতলার সিঁড়ি থেকে গুরু গম্ভীর আরেকটা কণ্ঠ ভেসে এলো, এত রাতে কিসের গ্যাঞ্জাম হচ্ছে এখানে? কেন জানি না কণ্ঠটা কানে আসতেই আমি মুখ তুলে চাইলাম ওপরে।
চোখের কোলে যে জলটুকু জমেছিল মুখ তোলার সাথে সাথেই তা গাল বেয়ে চিকন ধারা হয়ে গড়িয়ে পড়লো আমার গালে। ছেলেটাকে চিনতে সমস্যা হলো না। ইন্তিসার ইলহাম, যার থেকে 100 হাত দূরে থাকার নির্দেশ। ইন্তিসার আমার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে চোখ সরিয়ে নিল। মামিমাকে উদ্দেশ্য করে বেশ রাগত স্বরে বলল, এখনো রাত বিরেতে সার্কাস চলে এই বাড়িতে? এসব দেখার জন্যই দেশে এসেছি আমি। আর এই মেয়েকে কাঁদছে কেন এভাবে? অঘটন ঘটিয়ে ফেলেছে নাকি? ইন্তিসারের কথা শুনে নিমেষেই আমার কান গরম হয়ে উঠল। তার ইঙ্গিত যে খারাপ দিকে সেটা বুঝতে সমস্যা হলো না। আবার রক্ত শূন্য মুখে ফ্যাস ফ্যাসে গলায় জবাব দিল, তুমি যা ভাবছো সেরকম নয় ভাই। ও একটু পানি খেতে উঠেছিল, এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, এ কারণেই। আর ও বাইরের মেয়ে নয়, আমাদের মেজ বৌমার বোন। কথা বলার সময় হুঁশজ্ঞান করে তো বলবা ইন্তিসার। আপাকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে মাওইমা বলে উঠলেন। তারপর আপা সহ বাকি সবাইকে আদেশ করলেন, তুমি এক্ষুনি নির্মাকে নিয়ে যাও ঘরে। মেজ বৌমা আর বাকি সবাই যার যার ঘরে চলে যাও। মাওইমার এক কথা, তারপর সবাই যে যার ঘরের দিকে হাঁটা দিল। যাওয়ার সময় বিরক্তি প্রকাশ করতে ভুলল না। আর যে ছেলেটা আমায় চোর ভেবে ভুল করেছিল সে আমার সামনে এসে লজ্জিত হয়ে বলল, আই এম রিয়েলি সরি মিস, আপনাকে অপমানিত করার কোনো ইন্টেনশন ছিল না আমার। প্লিজ কাঁদবেন না আপনি। ইটস ওকে, ক্ষীণ স্বরে জবাব দিলাম আমি। যত সব নাটক। ভীষণ বিরক্তি নিয়ে কথাটা বলল ইন্তিসার। মাওইমা চোখ গরম করে তাকালেন ওর দিকে। তারপর আর এক মুহূর্ত দাঁড়ালো না, হন হন করে হেঁটে ঘরে চলে গেল। আমি লজ্জায় আড়ষ্ট হয়ে আপার হাতে মৃদু চাপ দিলাম, যার অর্থ ঘরে চলো। আপাও আর দেরি করলো না। ঘরে আসবার পর আপা বেজায় রেগে গেল আমার উপর। কঠিন ধমক দিয়ে বলল, পানি নিবি সেটা আমার লুকিয়ে? ড্রয়িং এ লাইটটা জ্বালালে কি হতো? অযথাই এমন লজ্জাজনক পরিস্থিতি সৃষ্টি করে দিলি। সরি আপা, আমি বুঝতে পারিনি এত রাতে কেউ জেগে থাকবে আর এরকম কিছু একটা ঘটে যাবে। ওই ছেলেটা সম্পর্কে কিছু জিজ্ঞেস করতে ইচ্ছে করলো, কিন্তু ভয় আর প্রশ্ন আলজি পর্যন্ত এসেই আটকে গেল আমার। অবশ্য আপা নিজে থেকেই বললো ওর সম্পর্কে। তুইও বা কি করে জানবি কেউ জেগে থাকে কিনা? ঘর ছেড়েই তো বেরোস না। ওই ছেলেটাকে দেখলি যে তোকে চোর ভেবে ভুল করেছিল? ও আমার শাশুড়ি বোনের ছেলে অনিক, ইন্তিসারের সমবয়সী। বিদেশরে একই ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে, থাকতেও একই সাথে। ইন্তিসারের সাথেই এলো ছেলেটা। আসলে ওখানে সময় ব্যবধানটা তো অনেক। ইন্তিসার আর অনেকের মনে হয় সময় মেলাতে কষ্ট হচ্ছে। এতদিনের অভ্যেস। রাতে ঘুমায় না দুজন, সারা রাত জেগে কি কি যে করে, তারপর ভোরের দিকে ঘুমোতে যায়। সারা রাত জেগে থাকে? আচ্ছা শোন, তুই কিন্তু আর কখনো রাত বিরাতে এভাবে ঘর ছেড়ে বেরোবি না, ঠিক আছে? আচ্ছা। আর আবারও বলছি, ইন্তিসারের থেকে দূরে থাকবি। হ্যাঁ হ্যাঁ থাকবো। এমনিতেও অমন রাগে ষাঁড়ের মতো চিৎকার করা ছেলের সামনে যেতে আমার ভয় লাগে। শেষের কথাটা ফিসফিসিয়ে বললাম যেন আপা শুনতেই না পারে। জবাবে সন্তুষ্ট হয়ে আপা বোতল হাতে বেরিয়ে গেল পানি আনতে। আমি বসে রইলাম চুপচাপ। 4 বছর আগের ইন্তিসার আর আজকের ইন্তিসারের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আগে যাকে শুধু দাম্ভিক এবং অসভ্য বলেই জানতাম, আজ সে আরো 2 ডিগ্রি উপরে চলে গেছে। ওভার অ্যাগ্রেসিভ আর বেয়াদব। ইন্তিসারের সাথে আমার একটা তিক্ত স্মৃতি বিজড়িত ঘটনা আছে। ধারণা করি ওই তিক্ত স্মৃতিটাই ওকে আমি বিমুখ করে দিয়েছে, কিন্তু আমি সেরকম ভাবে মনেও রাখিনি ঘটনাটা। সময়ের সাথে সাথে মস্তিষ্ক থেকে মুছে ফেলার চেষ্টা করেছি, যদিও বা সবটা মুছে ফেলতে পারিনি। আচ্ছা, সে কি আজও ওই স্মৃতি বয়ে নিয়ে বেড়ায়? প্রশ্নটা বারবার উকি দিচ্ছে মনে। কিন্তু সে যেরকম ছেলে ওসব মনে রাখার কথা তো নয়। তাছাড়াও কম বয়সের পাগলামো কে মনে রাখে? তবে আমি বা ইন্তিসার কেউ মনে না রাখলেও একজন কখনোই সেই ঘটনাটা ভুলতে পারবে না। সে হলো সেজো আপা। এখনো সে অতীতের ওই পাগলামোটা মনে রেখেছে। এ নিয়ে তার মনে একরাশ ভয়। আমি শত চেষ্টা করেও তাকে বোঝাতে পারি না মিছিমিছি ভয় পেয়ে লাভ নেই, আমাদের মাঝে কখনোই সেরকম কিছু হওয়ার নয়। কিন্তু আপা যেন মানতেই চায় না। এই জন্যেই আমার উপর 144 ধারা জারি হয়েছে। ইন্তিসারের সামনে পড়া যাবে না। আমার কথার ধরনে হয়তো বা ধারণা করতে পারছেন ইন্তিসার আর আমার মধ্যেকার তিক্ত স্মৃতি ঠিক কীরকম হতে পারে। একদম শুরু থেকে, অর্থাৎ আমাদের প্রথম দেখার ঘটনা থেকে বলি। ক্লাস 9-এর মাঝামাঝি সময়ে এসেছিলাম এই বাড়িতে আমি। নিজের ভগ্ন জীবনটা নিয়ে খুব বিষণ্ণ থাকতাম সব সময়। তাছাড়াও বাড়ির সবার চালচলনের সাথে খাপ খাওয়ানো খুব কঠিন ছিল আমার জন্য। তখন ইন্তিসার HSC দিয়েছে বোধ হয়।
অ্যাডমিশন প্রিপারেশন নেবে নেবে করেও নিচ্ছিল না তার ফ্রেন্ড সার্কেল নিয়ে ট্যুরের জন্য। এ নিয়ে বাড়িতে অনেক কথা হতো। মা ওই মা রাগারাগি করতেন ওকে ফোন করে। আমার কানে যা আসতো তা শুনেই ধারণা করে নিয়েছিলাম। একদিন রাগারাগিটা বেশি হলো। ওর বোধহয় হাত খরচের টাকা শেষ হয়ে গিয়েছিল। টাকা চাইতেই ফোন করেছিল, কিন্তু মা ওই মা টাকা দিতে নিষেধ করে দিলেন। জিদ্দি ছেলে ইন্তেশার রাগ করে ফোনটা ভেঙে ফেললো এবং কোনো ওয়ে রাখলো না বাড়ির সাথে যোগাযোগ করার। একদিন 2 দিন অপেক্ষা করা হলো ওর জন্য। ভেবেছিলাম পাগলামো কমলে হয়তো ফোন করবে, কিন্তু 3 দিন গেলেও যখন যোগাযোগ করা সম্ভব হলো না তখন সবাই চিন্তায় পড়ে গেল। মা ওই মা তো কান্নাকাটি করে অস্থির। এরকম কখনো করেনি ছেলেটা। কোনো বিপদ আপদ আবার ঘটিয়ে ফেলো নাকি? দুলাভাই সব কাজ ফেলে ছুটে গেল ওর খোঁজে। গিয়ে দেখা গেল আসলেই বিপদ ঘটিয়ে ফেলেছে ছেলে। পাহাড়ে ঘুরতে গিয়ে কিভাবে দুর্ঘটনা ঘটিয়েছে, ডান হাত ভেঙে ফেলেছে সে, মাথায়ও চোট পেয়েছে বেশ। হসপিটালে নেয়ার পর বন্ধুরা কল করতে চেয়েছিল বাড়িতে, কিন্তু সে গোয়ারতুমি করে ফোনই আর করতে দেয়নি। বন্ধুদের টাকা চিকিৎসা চলছিল তার। দুলাভাই সেই দিনই ওকে ডক্টর দেখিয়ে বাড়ির জন্য রওনা হলো। ওরা ফিরল শেষ রাতের দিকে। বাড়ির সবাই তখন জেগে। মা ওই মা ড্রয়িং রুমে বসে কাঁদছেন আর তসবিহ পড়ছেন। আঙ্কেল ভীষণ রেগে, আর বাকিরা চিন্তায় শান্তি মতো বসতেও পারছে না। এদিকে ওনাদের এত অস্থিরতা দেখে আমিও ঘুমোতে পারছি না। আপাতত ছেলে মাফিনকে আমার কোলে দিয়ে ওনাদের দেখছেন। আমি মাফিনকে নিয়ে বেলকনিতে হাঁটাহাঁটি করছিলাম। এমন সময় এলো দুলাভাইয়ের গাড়ি। গাড়ি দেখে আমার পা থেমে গেল। এক ধ্যানে তাকিয়ে থাকলাম ওইদিকে। পরিবারের এত আদরের ছেলে, যাকে সবাই চোখে হারায়, যার গায়ে একটুখানি টোকা লাগলে সবাই ব্যতিব্যস্ত হয়ে পড়ে, তাকে দেখবার খুব আগ্রহ জেগেছিল আমার মনে, কিন্তু দেখতে পারলাম না ঠিকঠাক। একে তো আলোর সংকট, তার উপর আবার গাড়ি থেকে এক ঝাঁক ছেলে মেয়ে ওকে আগলে নেওয়ার মতো করে নামলো। ওকে দেখতে না পেয়ে ওর প্রতি আগ্রহটা যেন আরো দ্বিগুণ হলো আমার। মাফিন তখন মাত্র ঘুমিয়েছে। ওকে আর বিছানায় শোয়ালাম না, ঘুমন্ত ওকে নিয়ে বেরোলাম ঘর ছেড়ে। দরজার বাইরে দাঁড়াতেই ইন্তিশারকে দেখতে পাওয়া গেল, মাথা আর হাতে ব্যান্ডেজ করা, ক্লান্ত সে ধীরে ধীরে হেঁটে আসছে। উচ্চতা কত হবে? 5 ফুট 10 কিংবা 11। উজ্জ্বল শ্যামলা গায়ের বর্ণ, লম্বাটে মুখ, খাড়া নাক এবং নাকের উপরে বাদামি একটা তিল আছে। এমন তিল ছেলেদের কখনো দেখিনি আগে। ইন্তিশারের ভ্রুগুলো বেশ ঘন, সুন্দর। তার সাথে পাল্লা দিয়ে চোখের পাপড়িগুলো বড় বড় আর মাথা ভর্তি চুল। একটা বিষয় অবাক লাগলো, শারীরিক অসুস্থতা কিংবা জার্নির কারণে একরাশ ক্লান্তি চোখে মুখে ভর করার পরেও ওর পৌরুষ দীপ্ত সৌন্দর্য একটু ম্লান হয়নি। এরকম ছেলেরা চোখে আটকানোর মতো। চোখের ভালো লাগা কয়েক মুহূর্তের জন্য ইন্তিশারও আমার চোখের ভালো লেগে গিয়েছিল, কিন্তু কাজটা যে ভুল করছি তা উপলব্ধি হওয়ার পর আমি মনে মনে নিজেকে কড়া ধমক দিয়ে সামলে নিয়েছিলাম। একটা ছেলে ওন্ডেড হয়ে বাসায় ফিরেছে আর আমি তার সৌন্দর্য জরিপ করছি, খুবই লজ্জাজনক ব্যাপার। এক প্রকার লজ্জার হাত থেকে বাঁচতে আমি আর ড্রয়িং রুমে যাই না। মাফিনকে নিয়ে ঘরে ফিরে শুয়ে পড়ি। বাকি রাতটা আর ঘুম হয় না, কেমন যেন একটা অস্বস্তি ভাব হচ্ছিল মনের ভেতর। এর সঠিক কারণ জানতাম না, শুধু এতটুকু জানি অস্বস্তি ভাবের জন্যই আমি ঘুমোতে পারিনি। আগের রাতে ইন্তিশারকে নিয়ে অন্যরকম ভাবনার কারণে ভেতরে ভেতরে যে লজ্জায় কুকড়েছিলাম, এই লজ্জা সকাল হতে হতে আরও বেড়ে গেল। ভেবেছিলাম 7 সকালে উঠে কোচিংয়ে চলে যাব, তারপর স্কুল। সারাটা দিন বাইরে থাকলে রাতের কথা আর মনে পড়বে না, কিন্তু আমার পরিকল্পনা সফল হলো না। আপা বলে দিল আর আজ স্কুলে যাবার দরকার নেই। বাড়ির ছোট ছেলে একটা বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে, এজন্য একটু মিলাদ পড়িয়ে দোয়া করা হবে। মা ওই মা বলেছেন আজ সবাইকে বাড়িতেই থাকতে হবে, কেউ কোথাও যেতে পারবে না। আপার কথা শুনে আমি হতাশার শ্বাস ফেললাম। আমার আর যাওয়া হলো না। সকালবেলা ডাইনিং টেবিলে ইন্তিশার যখন বন্ধুদের সাথে নিয়ে হই হই রই রই করে খাবার খাচ্ছে, তখন ওদের হাসি মজা আমার ঘর থেকে শোনা যাচ্ছিল। আমি শুনছিলাম আর ভাবছিলাম, এত আনন্দের জীবন আসলে কি মানুষের হয়? আমার জীবনে কোনো আনন্দ নেই, কোনো বন্ধু বান্ধব নেই, কি অদ্ভুত। কারো জীবনে দীর্ঘশ্বাসের জায়গা নেই, আবার কারো গোটা জীবনটাই একটা হতাশার দীর্ঘশ্বাস। ইন্তিশারের সাথে সামনাসামনি দেখাটা হলো ওই সকালেই। মাফিনকে খাওয়ানোর দায়িত্ব পড়েছিল আমার কাঁধে। ও একদম স্থির থেকে খাবার খেতে পারে না, সারা বাড়ি দৌড়ে দৌড়ে খায়, এটাই ওর স্বভাব। সেদিনও খেতে খেতে ডাইনিংয়ের দিকে চলে গেল। ওর পিছু পিছু আমাকেও যেতে হলো। ওই মুহূর্তে ইন্তিশার একাই বসেছিল ওখানে। অকস্মাৎ আমায় দেখে ও ভ্রু কুঁচকে ফেললো। তুমি কে? আমি মাফিনের হাত ধরে টানতে টানতে ধীর কণ্ঠে বললাম, আমি ওর। ও আমার তাম্মি। আমাকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে মাফিন বলে উঠল। ইন্তিশার চট করে মাফিনকে কোলে তুলে নিল। ও, তোর তাম্মি তাহলে এ? আমার মাথা থেকে পা পর্যন্ত একবার চোখ বুলিয়ে প্রশ্ন করলো, তো তাম্মি, নাম কি তোমার?
নীরদ, আমার নাম নীরদ। খানিক চুপ থেকে উত্তর দিলাম আমি। ও মাফিনকে কোলে নিয়ে উঠে আসতে আসতে বলল, নীরদ, এটা আবার কেমন নাম? নেই রোদ, ইউ মিন রোদ ছাড়া গ্লুমি ওয়েদার। দেখি আমার দিকে তাকাও তো, তোমার মুখে আষাঢ় মাসের মেঘ নাকি দেখি? একদম আমার মুখের কাছে এসে চোখ সরু করে বলল ও। হঠাৎ করে ওর এভাবে কাছে আসে আমি তীব্র অস্বস্তিতে পড়ে গেলাম। বিড়বিড় করে বললাম, নীরদ মানে নেই রোদ নয়, মেঘের প্রতিশব্দ হলো নীরদ। মেঘ আসলেই তো গ্লুমি ওয়েদার হয়ে যায়। তুমি হলে গ্লুমি ওয়েদার। শোনো, আমার কিন্তু গ্লুমি ওয়েদার পছন্দ না। তুমি একদম আমার সামনে আসবা না। ওর এমন কথা শুনে আমি বিস্ময়ে নির্বাক হয়ে গিয়েছিলাম ওই মুহূর্তে। এটা কি ধরনের অপমান? কেউ কখনো মুখের উপর কাউকে বলে তুমি একদম আমার সামনে হাসবা না? অপমানের জবাব কোনো কালেই আমি দিতে পারিনি, সেদিনও পারলাম না। চুপচাপ অশ্রুসিক্ত চোখে দাঁড়িয়েছিলাম। অপরদিকে ও খুবই স্বাভাবিক মাফিনকে আমার কোলে ধরিয়ে দিয়ে স্বতঃস্ফূর্তভাবে হেঁটে চলে গেল ঘরের ভেতর। আমাদের প্রথম দেখাটাই যে তীব্র অপমানের দিন, তারপর থেকে ও আমার দুই চোখের বিষ। আপনি এত সকালে ঘুম থেকে ওঠেন? গতকালকের পরিচিত কণ্ঠস্বরটা কানে আসতে চমকে ফিরে তাকালাম। এই ছেলেটা আমাকে চোর ভেবে এমন চেঁচালো না গত রাতে? কি যেন নাম এর? আমি অনেক। চিনতে পারছেন? গত রাতে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে যে। হ্যাঁ, চিনতে পেরেছি। ওনাকে থামিয়ে দিয়ে বললাম আমি। বিনিময়ে উনি লজ্জিত ভঙ্গিতে হাসলো। আপনি কি আমার ওপর রাগ করে আছেন? না তো, রাগ করবো কেন? মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে, আপনার লজ্জিত হবার কোনো কারণ নেই। জোরপূর্বক হেসে প্রত্যুত্তর করলাম আমি। উনি প্রসঙ্গ পাল্টাতে প্রশ্ন করলেন, এত সকাল সকাল বাগানে কি করছেন? তেমন কিছু না, এমনি হাঁটাহাঁটি করছিলাম। আচ্ছা, তো কিসে পড়া হয়? এইচএসসি দিলাম, অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছি। ওহো, তুমি তো তাহলে আমার জুনিয়র হবে। এই, তুমি সম্বোধনে কোনো সমস্যা নেই তো তোমার? আমি আবার জুনিয়রদের আপনি বলতে কমফোর্ট ফিল করি না। না, ইটস ওকে, তুমিই সম্বোধন করুন আপনি, বিরক্তি চেপে বললাম আমি। বিনিময়ে উনি হেসে উঠলেন। ভেরি গুড, তাহলে চলো একসাথে হাঁটাহাঁটি করা যাক। আমি বরাবরই ইন্ট্রোভার্ট টাইপের মানুষ। তাছাড়াও সকালের সময়টা প্রকৃতির সাথে কাটানো আমার পছন্দ। কারোর সঙ্গে এতদিন আমার প্রয়োজন হয়নি, তাই আজ অনিক সাহেবের আবদার আমার পছন্দ হলো না। তবুও মুখে কিছু বলতে পারলাম না। চুপচাপ ওনার কথায় সম্মতি দিলাম। দীর্ঘ 1.5 ঘন্টা উনি একাধারে বকবক করেই গেলেন। ওনার স্টুডেন্ট লাইফের গল্প, এখানে থাকবার গল্প, বিদেশের গল্প, সব এই 1.5 ঘন্টার মধ্যে শুনিয়ে ফেললেন আমায়। আমি সেরকম রেসপন্স করলাম না, হ্যাঁ হো ছাড়া। অন্য কেউ হলে দমে যেত, কিন্তু এই ভদ্রলোকের স্বভাবতই হয়তো অতিরিক্ত কথা বলার অভ্যাস। অপর মানুষটা রেসপন্স করছে কি করছে না, এতে তার কোনো ফারাক পড়ে না। আমি শুধু মনে মনে প্রার্থনা করছিলাম কেউ একজন আসুক আর এনার হাত থেকে আমাকে বাঁচাক প্লিজ। এত বকবকার নিতে পারছি না আমি। আমার প্রতি হয়তো সৃষ্টিকর্তার বিশেষ দৃষ্টি ছিল। চট করে প্রার্থনা কবুল হয়ে গেল এবং অনেক সাহেবের বকবক থামাতে আগমন ঘটল ইন্তিসারের। সে ফোন চাপতে চাপতে এইদিকেই আসছিল। অনেক সাহেবই তাকে ডেকে উঠলেন, আরে ইন্তিসার, তুইও উঠে গেছিস? অনেক সাহেবের ডাকে ফোন থেকে দৃষ্টি সরালো ইন্তিসার। এমনিতেই তার মুখে গাম্ভীর্যতা লেপ্টে ছিল, আমায় দেখে তার কয়েক গুণ বেড়ে গেল। বজ্র কঠিন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে সে এগিয়ে এলো। তারপর আমার থেকে দৃষ্টি সরিয়ে অনেক সাহেবের দিকে তাকিয়ে তার ছেলের হেসে বলল, অসময়ে আনএক্সপেক্টেড কারোর সাথে। আসলেই নীরদ তো আমার কাছেও আনএক্সপেক্টেড ছিল। ঘুম আসছিল না মাথা ব্যথার কারণে। বাইরে খোলা হাওয়া খেতে এসে দেখি এই ম্যাডাম ফুলগুলোর সাথে গল্প করছেন। ভাবলাম গতকাল তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল, ঠিক মতো সরিও বলা হয়নি। এই সুযোগ সরি বলার। তো কি এখন সরি বললি? হ্যাঁ, শুধু সরি। আমরা তো ফ্রেন্ডও হয়ে গেছি গল্প করতে করতে, কি তাই না নীরদ? মুচকি হেসে তাকালেন উনি আমার দিকে। বাহ, এত কম সময়ে ফ্রেন্ডশিপ। ইন্তেশারে এবার চোখ রাখলো আমার চোখে। আমি কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে থাকতে পারলাম। এর বেশি সাহস হলো না। ওর দৃষ্টির কঠোরতায় মিয়ে গেলাম। কোনো রকমে বিড়বিড় করে বললাম, অনেক ভাই আমি ভেতরে গেলাম, আমার কোচিং আছে। আর কাউকেই কোনো কথা বলতে না দিয়ে দ্রুত পা চালিয়ে ভেতরে চলে এলাম আমি।
তার সাথে সাথে এটাও বুঝতে পারলাম ইন্তিশার একদমই ভুলতে পারেনি সেই স্মৃতি। ওর চোখের ভাষাই বলে দিচ্ছিল ওর মনের কথা। কোচিংয়ে ভর্তি হওয়ার পর প্রথমবারের মতো কয়েকজনের সাথে বন্ধুত্ব হয়েছে আমার। অবশ্য ওরা সব আমার টাইপেরই, ইন্ট্রোভার্ট, এজন্যই জমেছে। বন্ধুত্বের শুরুটা এক ক্লাস টেস্টের মাধ্যমে। জিনিয়া, যার সাথে একটু বেশি ক্লোজ, ও কনফিউশন ক্লিয়ার করার জন্য একটা কোশ্চেন করেছিল আমাকে। আনসার বলে দেওয়ার মাধ্যমে প্রথম কথা, তারপর নিজে থেকে এগিয়েছিলাম। আসলে ভাবছিলাম এখন থেকে একা চলতে হবে আমায়। কয়েকটা মাসই বা আছি আপার বাসায়, দু একজন বন্ধু না থাকলে একা সার্ভাইভ করব কি করে আমি। প্রথমে জিনিয়াই হলো আমার বান্ধবী। এরপর আমাদের ইংলিশ যিনি পড়ান, ওই ভাইয়া গ্রুপ স্টাডির জন্য কয়েকজনকে চুজ করে দিলেন। পড়তে পড়তে তাদের সাথেও জমে গেল একটা সার্কেল যে পেলাম হুট করেই। তারপর থেকেই পাল্টাতে লাগলো আমার জীবন। ওদের সাথে মিশতে গিয়ে বুঝলাম ইন্ট্রোভার্ট হলেও প্রোগ্রেসিভ সমাজের সাথে টক্কর দেওয়ার অ্যাবিলিটি ওদের সবার আছে। সেটা লেখাপড়ার দিক দিয়ে হোক কিংবা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের দিক দিয়েই হোক। কেউ ভীষণ ভালো গান জানে, কেউ গ্রাফিক ডিজাইন, কেউ কেউ বা আবার বিভিন্ন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডগুলোর চ্যাম্পিয়ন, আর কেউ ভালো আঁকে। অনলাইনেও তারা অ্যাক্টিভ। ওদের সবার মধ্যে আমিই একা এভারেজ। পড়া মুখস্থ করার ক্ষমতা ছাড়া আর কোনো দিকেই পারদর্শী নই আমি, না অনলাইনে আর না অফলাইনে। অবশ্য জিনিয়া বলে আমার নাকি গানের গলা সুন্দর, চেষ্টা করলে আরও ভালো হবে। ও চায় আমি গান শিখি, কিন্তু এটা কি গান শেখবার কোনো বয়স? প্রতিদিন জোর জবরদস্তি করে গানের স্কুলে ভর্তি করিয়ে দেবার নিয়ে যাবে আমায়। আমি ওর কথায় পাত্তা দিই না। ও ভাবে আপার টাকা পয়সা খরচ করতে চাই না, তাই হয়তো বা যাই না। কিন্তু এই কথা সত্যি নয়। আমার কোনো আগ্রহ নেই গানের প্রতি। গান শেখা নিয়েও একটা খারাপ স্মৃতি আছে, সেটা মনে করতে চাই না বলেই শিখতে আগ্রহ দেখাই না আমি। তবে জিনিয়া তো নাছোড় বান্দা। আমার আগ্রহ না থাকলেও ওর আগ্রহ 16 আনা। মাঝে মধ্যে ওকে বলতে ইচ্ছে হয় আমার গান শেখা নিয়ে খারাপ ঘটনাটা। তারপর ভাবি ও আমার ততটাও ক্লোজ নয় যে জীবনের সব অন্ধকার দিকের গল্পগুলো ওর সাথে আমি শেয়ার করব। আমার মতো ইন্ট্রোভার্টদের সমস্যা এই, দীর্ঘ সময় নিজের জীবনের ভালো খারাপ দিকটা একান্ত নিজের ভেতর চাপিয়ে রাখতে রাখতে তাও অভ্যাসে পরিণত হয়ে যায়। কাউকে বললে যে হালকা লাগতে পারে এই ব্যাপারটা মাথাতেই থাকে না। তাছাড়াও দীর্ঘ সময়ের বান্ধবহীনতার ফলে মানুষ চেনার ক্ষমতাটা আমার নেই বললেই চলে। ঝামেলা বাড়ানোর দরকার আছে নাকি আর? এইসব ভেবেই আর বলা হয় না। আজ কোচিংয়ে জিনিয়া আসেনি, ওর নাকি জ্বর, মেসেজ পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে। কোচিংয়ে আসার পর মেসেজটা চেক করেছি আমি। বাড়িতে থাকা অবস্থায় দেখলে আমিও আজ আসতাম না। বন্ধুবান্ধব হওয়ার পর হঠাৎ করেই ওদের উপর নির্ভরশীল হয়ে গেছি। ওরা ছাড়া ভালোই লাগে না আমার। জিনিয়া বাদে বাকি যে কজন আছে তাদের সাথে কেবল ইংলিশ ক্লাসটা হয়। ওদের ব্যাচ আলাদা। আজ ইংলিশ ক্লাস ছিল না, পুরো ক্লাস পাঞ্চে লেগেছে আমার। মনে হচ্ছিল যখন যে বাড়ি ফিরবো আমি। অবশ্য বাড়িতেও এত লোক সমাগম, সেখানেও শান্তি লাগে না আমার। সবকিছু থেকে শুধু পালাতে ইচ্ছে করে আমার। অবস্থা আমার আসলেই শোচনীয়। কোচিং থেকে ফেরার পর দেখি বাড়ির সব ছেলেরা বাড়ির সামনের গলিতে ক্রিকেট খেলছে। অনেক সাহেব ব্যাট করছেন আর ইন্তিশার বোলিং। গলির মাথা থেকে 10 কদমের মতো হাঁটলে একটু ভেতর দিকে বাড়িটা। বাড়ির গেটে দাঁড়ালে রাস্তায় গাড়ি ঘোড়া কিংবা মানুষ স্পষ্টই দেখা যায়। আমি যখন রিক্সা থেকে নেমেছি তখনই অনেক সাহেব দেখেছিলেন আমাকে। খেলার মাঝে উনি হাতে রেহাই দিলেন। জবাবে আমি মৃদু হেসে ভাড়া মিটিয়ে গলিতে ঢুকলাম। ওনাকে এদিকে তাকিয়ে থাকতে দেখি ইন্তিশারও ফিরে তাকালো। কয়েক সেকেন্ড তাকিয়ে থাকার পর হঠাৎ ওর ঠোঁটের কোণে বক্র হাসির আভাস দেখা দিল। বুঝতে পারলাম না এর সঠিক কারণ, তবে বুঝতে বেশি একটা সময়ও লাগলো না। আমার উপর ওর যে রাগ, সেই রাগটা ও দেখাবে অনেক সাহেবের উপর। এজন্য ওপাশ ফিরে কিছু না বলে দ্রুত বেগে বল ছুড়ে দিল। অনেক সাহেবের নজর আমার দিকে থাকলেও বল ছোড়ার পর অটোমেটিক্যালি তার নজর বলের দিকে চলে গেল। নিজেকে বাঁচাতে উনি তড়িঘড়ি করে বলটা ব্যাট টাচ করালেন। ওনার বেখেয়ালি শট ওনাকে বাঁচিয়ে দিলেও আমায় রক্তাক্ত করে ছাড়লো। দ্রুত বেগে ছুটে আসা বলটা ঠাস করে আমার নাকে এসে লাগলো। সাথে সাথেই নাকের হাড় ফেটে গল গল করে রক্ত পড়তে শুরু হলো। আমি মৃদু একটা চিৎকার দিয়ে নাক চেপে বসে পড়লাম মাটিতে। চোখ থেকে চশমাটাও খুলে পড়ে গেল ওই দরুন। অনেক সাহেব একরাশ ভয় নিয়ে ছুটে এলেন আমার কাছে। এসেই নাক থেকে হাত সরিয়ে দেখলেন কি অবস্থা আমার। রক্ত দেখে তো তার ভয়ের শেষ নেই। মুহূর্তে আমায় টেনে তুলে দুলাভাইকে উদ্দেশ্য করে বললেন, ভাইয়া এখনই গাড়ি বের করো, ওকে ডাক্তারের কাছে নিতে হবে। মানুষের শরীরে এমন কিছু অংশ আছে যেগুলোতে বেকায়দায় লাগলে ব্যথাটা সোজা মস্তিষ্কে গিয়ে আঘাত করে। তেমনই নাক একটা।
নাকে শক্ত রাবারের বল যে আঘাত করেছে, নাকের হাড়ও ফেটেছে। এই যন্ত্রণাটা আমি উপলব্ধি করতে পারছিলাম না, বরং যন্ত্রণা শুরু হলো আমার মাথায়। চোখ দিয়ে টুপটুপ করে পানি ঝরতে শুরু করলো। হাজার চেষ্টা করেও কান্না আটকাতে পারছিলাম না। কান্নার দমকে গা কাঁপছিল বারবার আমার। আমায় এভাবে কাঁদতে দেখে অনেক সাহেবও যেন কেঁদে ফেলবেন। আমার রক্তাক্ত নাকের রুমাল চেপে ধরে কেমন অসহায়ভাবে তাকাচ্ছিলেন বারবার। আমি ব্যথায় চোখে অন্ধকার দেখছিলাম, তার উপর চশমাটা খুলে পড়ে গেছে। কি যে এক বাজে অবস্থা। চোখ বন্ধ করে অনেক সাহেবের গায়ে ভর দিয়ে দাঁড়িয়েছিলাম। উনি বারবার বলতে লাগলেন, কোনো চিন্তা করো না নীর, আমরা এক্ষুনি ডক্টরের কাছে যাব। আমি কোনো রকম মাথা নেড়ে সম্মতি দিলাম। পূর্বেই বলেছি, ও বাড়িতে কেউ তেমন একটা পছন্দ করে না আমায়, তাই হসপিটালে যাওয়ার সময় কারো কোনো প্রকার আগ্রহ কিংবা কনসার্ন দেখা গেল না। অবশ্য আমি এক্সপেক্টও করি না, তবে আমার যতদূর মনে হচ্ছে আমার এই দুর্ঘটনার খেলা মাঝপথে বন্ধ হয়ে গেল, তাই সবাই ভীষণ বিরক্ত হয়েছে। সবচাইতে বেশি বিরক্ত হয়েছে ইন্তিশার। গাড়িতে ওঠার মুহূর্তে দেখেছি ও বিরক্তির চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটাতে হাতের বলটা ভীষণ রেগে শূন্যে ছুঁড়ে দিয়ে মুখ কালো করে ধপাধপ পা ফেলে চলে গেল বাড়ির ভেতর। সবার বিরক্তির কারণ হয়ে আমারও খুব খারাপ লাগলো, কিন্তু করারও তো কিছু নেই। দুর্ঘটনা কি বলে কয়ে আসে? তবুও আমাকে সাবধান হতে হবে। বেশি দিন তো নেই এই বাড়িতে, যতদিন আছি আর কারো সমস্যার কারণ হওয়া যাবে না। ডক্টর দেখিয়ে ফেরার পথে অনেক সাহেব মনে করে একটা চশমা কিনে দিলেন আমায়। পুরাতনটা পরে ভেঙে গেছে, বিষয়টা খেয়াল করেছেন উনি। ওনার এমন দায়িত্বশীলতায় খুশিই হলাম আমি, কিন্তু বুঝতে দিলাম না। উনি নানা ছুতে কথা বলার চেষ্টা করছেন আমার সাথে। ওদিকে মাথা ব্যথার কারণে আমার কথা বলতে ইচ্ছে করছে না, ইগনোরও করতে পারছি না। শেষে গাড়ির জানালায় হেলান দিয়ে ওনার কথার পৃষ্ঠে হু হা বলে রেসপন্স করতে থাকলাম। উনি হয়তো বুঝতে পারলেন আমার ভালো লাগছে না, তাই আষাঢ়ে গল্প বাদ দিয়ে প্রেসক্রিপশন বের করে ওষুধ বুঝিয়ে দিতে শুরু করলেন। মনোযোগ দিয়ে আমি দেখে নিলাম সবটা। ওই ফাঁকে প্রসঙ্গ পাল্টাতে উনি হঠাৎ হাসি হাসি মুখ করে বললেন, নিরোদ, নাকটা ফাটার পর কিন্তু তোমার সৌন্দর্য আরো বেড়ে গেছে। নাকের উপর সার্জিক্যাল ট্যাপটা সুন্দর লাগছে খুব। আমি ভ্রুকুচকে তাকালাম ওনার দিকে। উনি হাসিটা আরো বাড়িয়ে বললেন, আমি কিন্তু সত্যি বলছি, তুমি নিজে না হয় দেখো। ফোন বের করে দেখাতে চাইলেন। আমি বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে বললাম, লাগবে না। আমার এত অনাগ্রহ দেখে বেচারা এবার দমে গেলেন। আর কথা হলো না পথে। বাড়ি ফেরার পর আমায় নিয়ে মামিমার কি অস্থিরতা, কি করবেন না ঠিক নেই তার। বললাম, এত অস্থির হবে না, ঠিক আছি আমি। উনি আমার কথা শুনলেন না। ড্রয়িং রুমে বসাতে বললেন, কি ঠিক আছো তুমি মেয়ে? আমাদের বাড়ির ছেলের জন্যই আজ এত বড় বিপদ ঘটে গেল। খারাপ কিছু তো হতে পারতো। তোমাকে এমন অবস্থায় দেখে কি যে খারাপ লাগছে আমার। ডক্টর তো ওষুধ দিয়েছেন, চিন্তা করবেন না আপনি। চিন্তা করবেন না বললেই হয়? এ বাড়িতে এসেছো থেকে তোমাকে কখনো অন্য চোখে দেখেছি? তুমি তো আমার মেয়ের মতোই। ইসি আমার কাছে যেমন, তোমাকেও ওই নজরে দেখি। শুধু অনুভূতিগুলো কখনো কাউকে বোঝাতে পারি না বলে তোমার সাথে এত দূরত্ব। আমি প্রত্যুত্তরে কিছু বলতে পারলাম না। অশ্রু সজল হয়ে তাকালাম আমি ওনার দিকে। আমাদের কথোপকথনের মাঝে আপার ননদ ইসি আপু উপর থেকে নেমে এলো। আমায় দেখে এসে চোখ সরু করে বলল, এই মেয়ের নাকে ব্যান্ডেজ কেন? কি হয়েছে? ওমা, তুই জানিস না দুপুরে বল লেগে যে ওর নাকটা ফেটে গেল? দুপুরে তো ভাইয়ারা খেলছিল, ও ওখানে কি করতে গিয়েছিল? যায়নি, আসছিল কোচিং থেকে। গলির মাথায়ও দাঁড়িয়েছে। তোর বেকুব ভাইটা ও কোনো দিকে না তাকিয়ে বল ছুঁড়েছে। ওর জন্যই তো মেয়েটার এত বড় বিপদ হলো। মামিমা ইন্তেশারকে দোষী ভাবছেন বুঝতে পেরে তড়িঘড়ি করে ওনাকে থামিয়ে দিলাম। এটা কেবলমাত্র একটা দুর্ঘটনা ছিল মামিমা, কারোরই দোষ নেই এখানে। ইসি আপু আমার মুখের কথা কেড়ে নিয়ে বললেন, তুমি অযথাই ইমতিয়াজকে দোষ দিচ্ছ মা। ও কি জানতো নাকি এই মেয়ে হুট করে ওদের খেলার মাঝে প্রকট হয়ে যাবে? তাছাড়াও বলার ছিল, ও ছিল ওর পেছন দিকে, দেখবে কিভাবে। দেখার কথা তো ছিল অনেকের, ও কিছু বলতে পারলো না। দোষারোপ যদি করতেই হয়, যারা অ্যাকচুয়াল দোষী তাদের কথা বলো। আমার দিকে তাকিয়ে বেশ ঝাঁঝালো স্বরে বলল ইসি আপু। মামিমা এবার তার দিকে কড়া দৃষ্টিতে তাকালেন, বললেন, খেলাধুলা করবে সেটাও অন্ধের মতো? গলির মধ্যে খেলছে, ওর সেন্স থাকবে না? পথচারী আসতেই পারে, তাদের অসুবিধা করতে হবে কেন? তোমাকে আর তোমার ভাইয়ের হয়ে সাফাই গাইতে হবে না।
তাকে বলা হয়েছিল খেললে যেন মাঠে গিয়ে খেলে। কথা শুনলে না কেন? সে নাটের গুরু যে, তাকেই তো দোষারোপ করতে হয়। হয়েছে, তুমিই ঠিক আমিই ভুল। আর তর্ক করতে যাচ্ছি না। তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। তোমার এই নিরীহ গেস্টের খোঁজ খবর নেওয়া হলে ঘরে চলো এখন। কথাবার্তা মেপে বলো ইসি, কার সামনে কি কথা বলছো সেটা খেয়াল করো। নিরীহ গেস্ট আবার কেমন শব্দ? ইম্পর্টেন্ট কথা হবে পরে।